সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকে আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্যসমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে ডিসকাশন করব। পাশাপাশি ব্যাংক সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর থেকে কয়েকটি স্টক নিয়ে আপনাদের রিসার্চ করব, যাতে আপনাদের বিনিয়োগ করতে কিছুটা হেল্প হতে পারে। তো আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর আমার এই আলোচনাটা একান্ত আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং আমার রিসার্চ থেকে করা। তো আমার এই আলোচনা থেকে কেউ সরাসরি সেল বা বাই করার সিদ্ধান্ত নেবেন না, কারণ বাই বা সেল করা কিন্তু একান্ত আপনার ব্যক্তিগত আর চিন্তা চেতনা থেকে করাই সবচেয়ে বুদ্ধিমান কাজ হবে। কারণ টাকাটা তো আপনার, দিন শেষে কিন্তু লাভ লস আপনারই হবে। সেই জন্য আপনি এখান থেকে আলোচনা থেকে আপনি একটা পয়েন্ট আউট করে আপনি আপনার নিজের মতো করে প্ল্যান করে যদি বিনিয়োগ করেন, তাহলে কিন্তু আপনার বিনিয়োগটা সুরক্ষিত হবে। কখনোই থার্ড পার্সন বা অন্য কারো নিউজের উপর ভিত্তি করে কিন্তু আপনি ইনভেস্ট করতে যাবেন না, এতে কিন্তু আপনি লুজার হতে পারেন। তো ওয়েলকাম ব্যাক। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা ক্লোজ করা হয়েছে 5,631 পয়েন্টে, যা গত দিনের তুলনায় 10.70 পয়েন্ট কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এটা একটা মেসেজ। আর পাশাপাশি অ্যাডভান্স ছিল হচ্ছে 182টি এবং ডিক্লাইন ছিল কিন্তু 163 অ্যান্ড 47 আনচেঞ্জ। অর্থাৎ এই ডিক্লাইনের রেকর্ডটা কিন্তু আজকে একটু বেশি। আনচেঞ্জ এটা অল কাইন্ড ডিক্লাইনের মধ্যেই পড়ে, তার মানে যার ফলে কিন্তু আজকে আমাদের ইন্ডেক্সটার পয়েন্ট কিন্তু খুব একটা বাড়তে পারে না। তার মানে হচ্ছে এই লেভেলে কিন্তু সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে অলমোস্ট 1400 কোটি টাকা কিন্তু টার্নওভার আজকে আসছে, যেটা কিন্তু সেই গত বছরের যেটা হয়েছিল 8ই অগাস্টে ছিল 1600 কোটি টাকা, আর আজকে কিন্তু আসলো 1400 কোটি টাকা। তো এটা একটা বেটার পারফর্ম করার একটা সিমটম দেখা যাচ্ছে। আর পাশাপাশি আমরা একটা সেক্টর নিয়ে কথা বলবো, যে টপ সেক্টর গেইনার ক্ষেত্রে ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, টেক্সটাইল, এইগুলা কিন্তু মুভমেন্টে চলে আসছে। তো ইন্স্যুরেন্স সেক্টরের কিন্তু 33টা আপ ছিল, যেখানে ডাউন ছিল মাত্র 5টি, আর আনচেঞ্জ ছিল হচ্ছে 5টি। তাই সিমিলার মিউচুয়াল ফান্ড 28 আগে আসছে, ইকুয়াল ছিল 6টি। ব্যাংক 22টি আপ ছিল, আর ডাউন ফর্মে ছিল মাত্র 5টি, আনচেঞ্জ ছিল 9টি। এই ব্যাংকটা কিন্তু একটা রোল প্লে করে সবসময় ইন্ডেক্স বৃদ্ধির ক্ষেত্রে। ব্যাংকে যদি এইভাবে পারফরমেন্সটা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু ইন্ডেক্স আরও বেড়ে যাবে। টেক্সটাইল ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপ মাত্র 15টি, কিন্তু ডাউন ফর্মে ছিল বেশি 30টি। অর্থাৎ এই লেভেলে এসে কিন্তু টেক্সটাইল থেকে অনেকেই প্রফিট টেক করে একটা প্ল্যান করতেছেন, না হলে কিন্তু এরকম হয়তো না। আর যদি টেক্সটাইলটা ভালো করতো, ইঞ্জিনিয়ারিংটাও ভালো করতো। ইঞ্জিনিয়ারিং তো প্রচুর আজকে সেলস প্রেশার ছিল, ডাউনে 26টা ছিল। ফার্মাসিউটিক্যাল সেম মেসেজ, 19টা ডাউন ট্রেন্ডে ছিল। তো এই যে ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং, এই সেক্টরগুলো যদি আর একটু ভালো পারফর্ম করতো, ব্যাংক যেভাবে ছিল যদি করতে, তাহলে কিন্তু আজকে ইন্ডেক্সটা আমরা আরও বেশি পয়েন্টে দেখতে পারতাম, অর্থাৎ আরও বেশি আমাদের টার্নওভারটা বেশি আসতে পারতো সেলার অ্যাক্টিভ না থাকতো। পাশাপাশি আমরা ভ্যালুতেও দেখবো যে ব্যাংক কিন্তু অনেক ভালো, 16.14% টার্নওভার আসছে 219 কোটি টাকার। আর নেক্সটে হচ্ছে ফার্মাসিউটিক্যাল দিচ্ছে 13.29% টার্নওভার, ভালো দিচ্ছে 180 crore। অ্যান্ড হচ্ছে টেক্সটাইল সেক্টর যেহেতু প্রেশারটা ছিল, 10.16% টোটাল টার্নওভার আসছে। তো এই সেক্টরগুলোতে মুভমেন্ট আসছে, পাশাপাশি অন্যান্য সেক্টরগুলো যদি সাথে সাথে যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু ইন্ডেক্সটাকে নিয়ে আমাদের আর কোনো নতুন একটা হাইপ ক্রিয়েট করে কিন্তু নতুন একটা অবস্থানে যাবে। আর এই ক্ষেত্রে আচ্ছা, হল্টের আইটেম ছিল আজকে কমই, ইনটেক ছিল নুরানি আর জাহিন টেক্স। তো মোটামুটি এটা ছিল হচ্ছে আমাদের ইন্ডেক্সের চার্টের বাইরে। এবার আমরা চার্টে একটু দেখব যে মেসেজটা কি অ্যাকচুয়ালি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আজকে সেপ্টেম্বর 3 তারিখে যেখানে যে ক্যান্ডেলটা এখানে আসছে, এই ক্যান্ডেলটা কিন্তু এখানে স্পষ্ট প্রমাণিত করতেছে যে এটা এখানে কিন্তু সেলাররা কিন্তু আধিক্য ছিল, যেটা আমরা ফ্রন্ট পেজে দেখলাম যে এখানে কিন্তু বেশ কিছু সেক্টর থেকে কিন্তু সেলসের একটা প্রেশার ছিল, যার ফলে কিন্তু এখানে এই ধরনের ক্যান্ডেলটা। তো এই ক্যান্ডেলগুলো কিন্তু নর্মালি যেটা মিন করে, এটা কিন্তু যদি আগামীকালকে মার্কেট কারেকশনে যায় এবং সেটা যদি হচ্ছে 5,667 লেভেলের নিচে গিয়ে যদি ক্লোজ করে, তাহলে কিন্তু মার্কেটটা কারেকশন যেতে পারে। অর্থাৎ যেখানে ক্লোজ করেছে 5,631 লেভেল, এখান থেকে কিন্তু ওপেন করে যদি এটা যে 5,600, এই যে লেভেলটা বলবো যে যেখানে 5,620, এই 5,620 এই লেভেলের নিচে যদি ক্লোজ করে এসে বা এই লেভেলটাতে ক্লোজ করে 5,500 লেভেলে, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে
মার্কেটটা কারেকশন যাবে। আর যদি ভালো ভলিউম ক্রিয়েট করে, যেমন আজকেও ভালো ভলিউম ক্রিয়েট করা হয়েছে, যা আমরা বলছিলাম যে 8 অগাস্ট যেটা ছিল, এই যে আমরা দেখবো 11 অগাস্টে ছিল সর্বোচ্চ এখানে 2000 কোটি টাকা, তারপরে কিন্তু 8 অগাস্টে ছিল 1600 কোটি টাকা। তো এই টার্নওভারটা আসছিল আজকে, কিন্তু বড় একটা টার্নওভার হয়েছে, যা এই বছরের সর্বোচ্চ। তো এই ক্ষেত্রে এটাই মিন করে যে এই ক্যান্ডেলটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট। যদি আগামীকালকে ঠিক যদি এর নিচে ক্লোজ করে, তাহলে কিন্তু মার্কেটটা হয়তো একটু সাময়িক কারেকশন যাবে। সেক্ষেত্রে তার একটা সাপোর্ট পয়েন্ট হচ্ছে 5517 লেভেল। এই লেভেলটাতে একটা এই যে লেভেলটাতে একটা ভালো একটা সাপোর্ট, এটা সাপোর্টে এই লেভেলও আসতে পারে 5517। আমি নিচেটাই ধরলাম সর্বশেষ 5517, বা দেখা যাচ্ছে 5536। এই লেভেল যে কোনো দুইটা লেভেল থেকে সাপোর্ট নেয়, বা এই লেভেল তো নিতে পারে 5579, এটা হচ্ছে সর্বশেষটা বললাম। এই লেভেল থেকেও আসতে হবে 5580 বা 79 84, এই লেভেলগুলোতে কিন্তু একটা সাপোর্ট নিয়ে নিতে পারে। এটা হচ্ছে একটা সম্ভাবনা। তবে মার্কেট ভালো আছে, মার্কেট কিন্তু এখনই ওই ধরনের কোনো ক্রাশিং অবস্থানে নাই। স্টেপ বাই স্টেপ মার্কেট যত সুন্দর করে কিন্তু এই বিল্ডিং কনস্ট্রাক্ট করে করে কিন্তু নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি দেখবো যে আগামীতে যে সব ইম্পর্টেন্ট যে রেসিস্ট্যান্সটা ডেভেলপ করবে, সেটা হচ্ছে এই লেভেলটাতে, সেটা হচ্ছে এই লেভেলে। এই লেভেলটাকে যদি ক্লোজ করতে পারে, অর্থাৎ 5772 পয়েন্ট যেটা বলতেছি আমরা, এই লেভেলটাকে যদি ওভারকাম করতে পারে, এর জন্য তো আমাদের ভালো ভলিউম প্রয়োজন। যেভাবে কিন্তু টার্নওভার আসতেছে, এতে কিন্তু মনে হচ্ছে যে সম্ভব, এবং এটা ইন্ডেক্সটা কিন্তু নতুন একটা হিস্ট্রি ক্রিয়েট করার দিকে যাচ্ছে। কারণ এখানে কিন্তু খুব প্রাইস গ্যাপটা খুব কম দিচ্ছে, যার ফলে কিন্তু একটা ভালোভাবে কিন্তু একটা আমরা সামনে একটা ইয়ে দেখতে পাবো, ইন্ডেক্স দেখতে পাবো। তো সেই জন্য নেক্সট বর্তমানে যেটা এখন যেটা মুভ করতেছে, এটা কিন্তু বলবো যে ক্লোজ করতে পেরেছে। এটা ছিল 5632 পয়েন্ট, এটা কিন্তু ক্লোজ করতে পেরেছে। এটা কিন্তু ক্লোজ করতে বলতে কি নিয়ার অ্যাবাউট 31.64, তার 5632 পয়েন্ট, এটা মোটামুটি ক্লোজ। যদি এটাকে ওভারকাম করতে পারে, তাহলে কিন্তু একটা ব্রেকআউট দিয়ে চলে যাবে হচ্ছে 5772 পয়েন্টে। কারণ এটাকে কিন্তু ক্লোজ করতে হলে অবশ্যই এখানে ভালো একটা ভলিউম পড়বে। আশা করি যদি আগামীকালকে 5600, এই যে এই রেজিস্ট্যান্সটা যেটা, এটা কিন্তু অনেকদিন ধরে এখানে কিন্তু মুভমেন্ট করতেছে। তো এই লেভেলটাকে যতক্ষণ মতো ক্রস না করতে পারবে, তাহলে কিন্তু পরবর্তী যে রেজিস্ট্যান্স, এটা কিন্তু ভাঙতে পারবে না। এই জন্যে আগামীকালকে আমরা আশা করব যে অবশ্যই 5632 যে লেভেলটা, এটাকে উপরে ক্লোজ করে নতুন একটা হায়ার রেজিস্ট্যান্স দিকে যাবে, সেটা হচ্ছে 5772 লেভেল। আর 5772 লেভেল যাওয়ার পর পরবর্তীতে আমরা আবার ডিসকাশন করবো যে আসলে ইন্ডেক্সটা কোথায় যেতে পারে। তো আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে বর্তমানে যে মুভমেন্ট আছে, তাতে কিন্তু আমাদের ঢাকা স্টক ইন্ডেক্স কিন্তু 6200-র উপরে গিয়ে ক্লোজ করবে। তারপর হয়তো একটা ব্রেকআউট, সরি, একটা কারেকশন ফেজে আসতে পারে। তো এই ছিল হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা সম্ভাব্য একটা প্ল্যানিং আগামীকালকের জন্য। আর এক্ষেত্রে আমরা যদি আরএসএটা দেখি, আরএসএটা কিন্তু শার্পলি যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে কিন্তু সেলার অ্যাক্টিভ থাকার কারণে, প্রফিট টেক করার কারণে কিন্তু এখানে কিন্তু একটু ডাউন ট্রেন্ডের একটা আভাস দেখা যাচ্ছে এখানে আরএসএ থেকে। পাশাপাশি আমরা যদি হিস্টোগ্রাম পার্টটা একটু দেখি, হিস্টোগ্রাম পার্টটাও কিন্তু মোটামুটি কিন্তু তার স্ট্রেন্থ কিন্তু বজায় রাখছে, যদিও একটু এখানে এই জায়গায় কিন্তু সেলসের ভলিউম, আজকে সেলসের প্রেশার থাকার কারণে ভলিউমটা কিন্তু বারটা কিন্তু বড় হতে পারে নাই, নাহলে কিন্তু একটা বার। তো বারটা যেহেতু ছোট হয়ে আসে, তার মানে হচ্ছে এখানে সেলসের প্রেশার আছে এই লেভেলে, এখন অনেকে প্রফিট টেক করবেন। তো আগামীকালকে আমরা ওয়েট করব, যে আশা করব যে এর উপরে ক্লোজ করবে এবং ইন্ডেক্সটি মুভমেন্টে যাবে। তো এই ছিল হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের ইন্ডেক্সটা নিয়ে সম্ভাব্য আগামী সপ্তাহে কেমন হতে পারে, বা আমার রেজিস্ট্যান্স পয়েন্ট কোথায়, বা আমরা কোথায় যেতে পারি ইন্ডেক্সটা, সেটা নিয়ে আপনাদের ডিসকাশন করি। এখন আমরা আলোচনা করব কয়েকটি স্টক নিয়ে স্পেসিফিক্যালি, যে স্টকগুলোতে হয়তো আপনার ইনভেস্ট করলে কিছুটা হলে প্রফিট শর্ট টাইমের জন্য হোক করতে পারবে। তার মধ্যে একটি হচ্ছে পূবালী ব্যাংক। তার আগে পূবালী ব্যাংকে আমরা একটু তার ইয়েটা দেখে যাই, ফান্ডামেন্টালটা দেখি। এটাই আমরা জানি এটা একটা ভালো একটা স্টক, 25% কিন্তু ডিভিডেন্ড ক্লিয়ার করে, এবং তার ইপিএস এ গ্রোথ এবং মানি ফ্লোর কিন্তু গ্রোথ রয়েছে, এবং ক্যাশ ডিভিডেন্ড কিন্তু 4% আছে এখানে। ইনস্টিটিউট নতুন করে এখানে বাই এন্ট্রি নিচ্ছে, আর ভলিউম তো দেখতেছি ভালোই মোটামুটি। আর এই ক্ষেত্রে হচ্ছে তার 52 উইকস হাইস্ট হচ্ছে 32.7, আর লোয়ার 23.9। তো এই স্টকটি নিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে যে শর্ট টার্মের জন্য কিন্তু আপনি এখানে প্রফিট টেক করার একটা প্ল্যান করতে পারেন। যেমন আমি দেখি এই যে পূবালী ব্যাংকের যে আরএসএটা কিন্তু এখন পজিটিভ ট্রেন্ডের দিকে যাচ্ছে,
এখানে কিন্তু মুভমেন্ট আছে এবং এই লেভেলটা কিন্তু বিনিয়োগ করার জন্য সেফ একটা জোন। এটা কিন্তু কোনো আপনার ডেঞ্জার জোনে এখনো যায় নাই। এটা এই ক্ষেত্রে বিনিয়োগ করে প্রফিট টেক করতে পারেন। এখন হিস্টোগ্রামের পার্টটা যদি আমরা একটু ফোকাস করি, এটা হলো আমাদের একটা ইম্পর্টেন্ট একটা জায়গা। এই দেখেন হিস্টোগ্রাম কিন্তু এখানে অলরেডি কিন্তু ক্রসওভার হয়ে গেছে। তার মানে অ্যাটলিস্ট সে কিন্তু আরও 3-4 দিনের দিকে মুভ করার কথা নর্মালি। তো এক্ষেত্রে আপনি যদি গোড়ায় একটু বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনি শর্ট টার্মে একটা প্রফিট জেনারেট করতে পারেন যদি আপনার ক্যাশ ফ্রি থাকে। যেমন আজকে যে ক্যান্ডেল এখানে শো করেছে এটা কিন্তু একটা হচ্ছে মিন করতেছে যে একটা রিভার্সাল ট্রেন্ড আসতে পারে। তার মানে সেলারদের প্রেশার ছিল, বায়ারদেরও প্রেশার ছিল এবং এই ক্ষেত্রে যেহেতু ভলিউম গতকালকে তুলনায় কিন্তু ভলিউমটা কম, বাট এখানে যেহেতু আমরা এমএসসি হিস্টোগ্রামের ক্রস ওভারটা দেখছি এখানে অনেক কিন্তু এই লেভেলে যারা বাই করেছিল এই লেভেলগুলোতে, অর্থাৎ ধরেন 28 টাকা 50 এই লেভেলে যারা বাই করে তারা কিন্তু এখানে এসে একটা প্রফিট টেক করে একটা প্রবণতা দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু এখানে একটা সেলসের প্রেশার আসছে। আজকে যেহেতু উঠেছিল, হাইয়েস্ট উঠেছিল কত, এটা 31 টাকা 30 পয়সা লেভেল। তো এই ক্ষেত্রে কিন্তু সেলসের একটা প্রেশার ছিল। তো এখন তার আপাতত এই স্টকটির সম্ভাব্য যে তার বড় একটা রেজিস্ট্যান্স 31 টাকা 90 পয়সা, এই যে 31 টাকা 90 পয়সা হচ্ছে এই স্টকটির জন্য একটা চ্যালেঞ্জ। এটাকে যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু স্টকটি চলে যাবে 33 টাকা, যেটা হচ্ছে তার জন্য একটা বড় ধরনের একটা মাইলফলক। যেমন আমরা যদি দেখি ইতিপূর্বে কিন্তু এই লেভেল থেকে স্টকটি কিন্তু উঠতে পারে না। এটা হচ্ছে কোন সালে? 2024 সালের ঘটনা, ডিসেম্বর। এখানে কিন্তু উঠতে পারে না। 25 সালে, এবারও এই যে এবছরের 25 সালে জুনে গিয়ে কিন্তু এই যে 30 টাকা 50 লেভেল যাওয়ার পর কিন্তু স্টকটি আবার ডাউনে চলে আসে। এখনো কিন্তু সেই সার্ভাইভ করতে হবে। তার জন্য এটাও কিন্তু একটা বর্তমানে যে লেভেলে অবস্থান করে ক্লোজ করেছে, এই লেভেলটাতে কিন্তু ইতিপূর্বে যাওয়ার পরে কিন্তু স্টকটি আবার ডাউনে চলে আসছে। যেহেতু এখন মার্কেটের ফোকাসিং ভালো এবং আমরা দেখছি যে এমএসসি ডিস্ট্রিবিউটারটা ক্রস ওভার করে ফেলছে, সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে এবার হচ্ছে 33 লেভেলটা টাচ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যেমন আমরা দেখি এখানে একটা হিস্ট্রি আছে তার। এই স্টকটির হিস্ট্রি হচ্ছে দেখেন যে এই যে 33 এই লেভেলটা কিন্তু 2017 সালের পরে আর কিন্তু যেতে পারে না, এই লেভেল উপরে যেতে পারে না। তার মানে অনেক দিন ধরে কিন্তু স্টকটি 33 লেভেল টাচ করতে পারতেছে না। এবং তার এক্ষেত্রে 17 সাল থেকে শুরু করে দেখেন আপনি কোথাও কিন্তু 33 লেভেল টাচ করার ইতিহাস তার নাই। তার মানে হচ্ছে এই স্টকটি চেষ্টা করবে যে অবশ্যই তার এই রেকর্ডটা ভাঙার জন্য। আরেকটা ম্যাচ হচ্ছে রেকর্ড কিন্তু হয়ই রেকর্ড ভাঙার জন্য। তো এটা তো সারা জীবন থাকবে না, কোনো না কোনো সময় ভাঙবে। যে 2017 সালে এই স্টকটির হাইয়েস্ট 33, তারপর কিন্তু স্টকটি কিন্তু আর 30 টাচ করতে পারে না। তো এবার একটা সুযোগ আসছে, যেমন এখন হাইয়েস্ট করেছিল হচ্ছে গত কিবার এটা 3 অগাস্টে সর্বোচ্চ 32.7 এর কাছাকাছি চলে গেছে। এখন যদি ভালো ভলিউম পাওয়া যায়, যেহেতু এখানে আমরা দেখতেছি যে ইনস্টিটিউট কিন্তু এখানে নতুন করে এন্ট্রি নিচ্ছে, তার ইনস্টিটিউট এখানে অবশ্যই সে একটা বাই করবে এখান থেকে লেভেল থেকে, বাই করে হয়তো বড় ধরনের একটা আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করবে। সেক্ষেত্রে আমি বলবো যে শর্ট টার্ম জন্য কিন্তু আপনারা এখান থেকে একটা যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু একটা রেকর্ড নিতে পারেন। আর এক্ষেত্রে আরেকটা মেসেজ হচ্ছে যে এই 33 টাচ করার পরে কিন্তু স্টকটি আবার কিন্তু কারেকশন ফ্রি দিয়ে এসে এই যে 27 টাকা 50 পয়সা এই লেভেলটাতে কিন্তু সে আসবে। আপনাদেরকে জানাই রাখা আর কি, এই লেভেলও কিন্তু আপনি ইচ্ছে হলে বিনিয়োগ করে পরবর্তীতে আবার একটা প্রফিট টেক করতে পারেন। তো এই ছিল পূবালী ব্যাংক নিয়ে। আমার মনে হয় কিছুটা আপনারা ধারণা পেয়েছেন। যারা ইনভেস্ট করবেন তারা একটা প্ল্যান করে এন্ট্রি পয়েন্ট দেখে যে ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু বেটার। আর একটা মেসেজ হচ্ছে যে যদি 33 টাকা সে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু স্টকটি চলে যাবে 40-র উপরে। তো এই লেভেলটা ওভারকাম করতে পারলে কিন্তু 40 লেভেলের উপরে চলে যাবে স্টকটি। তো এটাও কিন্তু একটা মেসেজ আপনাদের জন্য, হয়তো এই বছর পূবালী ব্যাংক একটা ভালো একটা পারফর্ম করতে পারে, এদিকে যাচ্ছে। তো থ্যাংক ইউ। পূবালী ব্যাংক নিয়ে কথা যা বলার বললাম। এখন হচ্ছে আর একটা স্টক নিয়ে কথা, যমুনা ব্যাংক। তো যমুনা ব্যাংকের ফান্ডামেন্টালটা একটু দেখে নিই আমরা, যে অ্যাকচুয়ালি এটার এক ক্যাটাগরি একটি স্টক। এটা হচ্ছে আপনার প্রায় কত 24%-এর মতো ডিভিডেন্ড দিয়ে থাকে। এটার Q3 ইপিএসটা মাইনাস আসছে এবং নেট ফ্লো মানি ফ্লোটা কিন্তু কম আসছে, কিন্তু ডিভিডেন্ড ইল্ড কিন্তু এটা ভালো দেয় 7.81% এবং 25% হচ্ছে 24% হচ্ছে তার ডিভিডেন্ড দিয়ে থাকে। আর পাশাপাশি হাই স্কোর হচ্ছে তার 22 টাকা 90 পয়সা আর লো হচ্ছে 15 টাকা 60 পয়সা। তো এখানে আমরা এটা দেখলাম। এখন আমরা চলে যাব চার্টে যমুনা ব্যাংকে যদি আমরা একটু আরএসএটাকে ফোকাস করি, আরএসএটা কিন্তু যথেষ্ট পজিটিভভাবে কিন্তু খুব শার্পলি কিন্তু আপের দিকে মুভ করতেছে। নেক্সটে আমরা দেখবো হচ্ছে এমএসসিডি হিস্টোগ্রামের ক্রসওভারটা আমরা যদি একটু ফোকাস করি, এটা কিন্তু জাস্ট আজকেই কিন্তু ক্রসওভারটা হয়েছে। তার মানে এখানে কিন্তু আরও কয়েকদিন মুভমেন্ট করার যথেষ্ট সুযোগ রয়েছে। অর্থাৎ দুইটা ইন্ডিকেটরে কিন্তু পজিটিভ সিগন্যাল দিয়েছে আমাদেরকে যে স্টকটি কিন্তু সামনে মুভমেন্টে যাচ্ছে।
তো এই ক্ষেত্রে আমরা তাও দেখবো যে পপুলার ব্যাংকের আরেকটা মেসেজ মানে আমার দেখা আছে যে আমি যেটা বলছিলাম যে ওই যে প্রাইস না আচ্ছা প্রাইস না আচ্ছা যে ওইটা কি পপুলার যমুনা ব্যাংকের আমরা এখানে দেখি যে এখানে তার একটা ভালো কি হয়েছিল, হ্যাঁ এই যে যা বলছিলাম যে ভলিউমটা যদি দিকে এটা ফলো করি অনেক হাই ভলিউমে কিন্তু এটা কিন্তু আজকে মুভমেন্টে আসছে, এটাই উদ্দেশ্য ছিল দেখানো। তো যমুনা ব্যাংকের এক্ষেত্রে আমরা দেখব যে আজকে কিন্তু যথেষ্ট ভালো ভলিউমে এটা আপ ট্রেন্ডে যাচ্ছে, মানে জাস্ট মুভিং সুইং করে যাচ্ছে উপরের দিকে, আপ ট্রেন্ড হওয়ার প্ল্যান করতেছে। তো সেই ক্ষেত্রে তার সম্ভাব্য যে আগামীতে তার যে রেজিস্ট্যান্স যেটা আসছে সেটা হচ্ছে 23 টাকা লেভেল। এই 23 টাকা লেভেলে কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকবার কিন্তু এই স্টকটি কিন্তু ওভারকাম করতে পারে, যে টাচ করে কিন্তু নিচে নেমে গেছে, টাচ করে নিচে নেমে গেছে। তার মানে হচ্ছে এই স্টকটির জন্য 23 টাকা কিন্তু একটা ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল। তো পরবর্তীতে তার আরেকটা যদি এটা ওভারকাম করতে পারে তাহলে 23 টাকা 50 পয়সা লেভেলও কিন্তু তার জন্য একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো এক্ষেত্রে স্টকটির সম্ভাব্য যে আগামীতে রেজিস্ট্যান্স তার 23 টাকা, এই 23 টাকা ওভারকাম করতে পারলে কিন্তু 23 টাকা 50 দেন কিন্তু স্টকটি নতুন করে হায়ার হাই ক্রিয়েট করতে পারে, এটা আমরা পরবর্তী দেখে নেব। 24 টাকা পর্যন্ত তার যদি 24 টাকা ব্রেকআউট করতে পারে তাহলে তো স্টকটি নতুন করে একটা উচ্চতায় চলে যাবে। এখানে কাজ করে না কেন এটা, কাজ করতেছে, ওকে নেটের সমস্যা করে। তো এনিহাও তো এই হচ্ছে আমাদের মেসেজ থাকলো এটা যে এই লেভেল থেকে 23 টাকা এবং 23 টা 50 এবং 24 এভাবে কিন্তু পরবর্তীতে আমরা আরো কিছু দেখতে পাবো, মুভমেন্টে দেখতে পাবো। কাজ করতেছে না। তো যমুনা ব্যাংক একটা এক ক্যাটাগরি ভালো স্টক, তো যারা যমুনা ব্যাংকে প্ল্যান করবেন বা আছেন অলরেডি তারা এই ক্ষেত্রে কিন্তু মুভমেন্ট একটু ফলো করলে কিন্তু ভালো একটা প্রফিট টেক করতে পারেন এখানে। তো যথেষ্ট যেহেতু মাত্র এমএসসি ক্রস ওভার আসছে, তো সেক্ষেত্রে আমার ধারণা এই রেজিস্ট্যান্সগুলোকে ওভারকাম করে নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করে এই যে লেভেলটা আছে 24 থেকে 40 পয়সা এটাকে ওভারকাম করে নতুনভাবে একটা হায়ার হাই ক্রিয়েট করবে। যেমন এখানে সর্বোচ্চটা ছিল হচ্ছে 2021 সালের পরে কিন্তু আর মুভমেন্টে আসতে পারে না, তো এবার হয়তো সেইটা আমার মনে হয় যে ক্রস ওভার করে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে যমুনা ব্যাংক নিয়ে। নেক্সট স্টকটি নিয়ে কথা হলো সেটা হচ্ছে উত্তরা ব্যাংক। তো উত্তরা ব্যাংকে আমরা যদি দেখে আসি তার ফান্ডামেন্টালটা একটু, যে 21 টাকা 60 পয়সা তার হাইয়েস্ট লেভেল, আর সরি বর্তমান মুভমেন্ট, আর তার 52 উইকস হাইয়েস্ট ছিল 26 টাকা 60 পয়সা, এবং তার হচ্ছে ইপিএস নেগেটিভ আসছে এবং মানি ফ্লো দুইটি কিন্তু নেগেটিভ ফর্মে আছে হয়তো, এবং তার হিস্ট্রিটাও ভালো, ডিভিডেন্ড হিস্ট্রি 35% দিচ্ছে, এবং তার এই ডিভিডেন্ড ইল্ডটা আরও ভালো 8.10%। তো ভালো একটা স্টকের যে গুণাগুণগুলো তার মধ্যে কিন্তু রয়েছে। ইতিপূর্বে অন্যান্য ইপিএসগুলো তো পজিটিভ ছিল, এটা থাকতে পারে একটা কোয়ার্টার খারাপ আসতে পারে, সমস্যা নেই, এটা নিয়ে এত কিছু না। তো এখানে ইম্পর্টেন্ট মেসেজ যেটা আমি শেয়ার হয়েছিল ফরেন ইনভেস্টমেন্ট, এই একটা ব্যাংক যেটার মধ্যে ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু নতুন করে এন্ট্রি নিচ্ছে এবং পাবলিক নতুন করে এন্ট্রি নিচ্ছে, তার মানে হচ্ছে স্টকটির সম্বন্ধে বুঝতে পারতেছেন আপনারা তার ফিউচারটা কেমন হতে পারে, এবং তার ভলিউমটা কিন্তু অনেক হাই ভলিউমে কিন্তু আজকে আর টার্ন ওভার আসছে, বা হচ্ছে আমরা বলবো যে ভালো লেভেলে কিন্তু লেনদেন হয়েছে এখানে। উত্তরা ব্যাংক নিয়ে আমরা যদি এখন তার ইন্ডিকেটরটা দেখি, যেটা দেখি সবসময় সেটা হচ্ছে যে এই যে এটা কিন্তু যথেষ্ট শার্পলি কিন্তু আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে স্টকটি কিন্তু একটু নতুন করে মুভমেন্টে যাওয়ার প্ল্যান করতেছে। এবং এমএসসি হিস্টোগ্রাম বারটাও যদি আমরা ফোকাস করি এখানে দেখবো যে এখানে কিন্তু অলরেডি এখানে শো করছে, জাস্ট সে কিন্তু সরি এই যে এখানে কিন্তু জাস্ট একবার এবং দুইবার পিক দিয়েছে, কিন্তু অ্যাটলিস্ট আরও কিছুদিন 3-4 দিন থাকার কথা মুভমেন্ট, যেহেতু ইন্ডেক্সের মুভমেন্টও আছে এবং উত্তরা ব্যাংকে নতুন করে ফরেন ইনভেস্টমেন্টও আসছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতেই পারি স্টকটি কিন্তু ভালো একটা মুভমেন্টে যাবে। তো বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভালো একটা ক্যান্ডেল স্পিনিং টপ, তো এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারবো এই ধরনের ক্যান্ডেল থাকলে কিন্তু পরবর্তী দিনেও কিন্তু ভালো মুভমেন্টে যায়। তো সেই ক্ষেত্রে স্টকটি কিন্তু মুভমেন্টে আছে এবং তার জন্য সম্ভাব্য আমি বলবো যে যদি স্টকটি এই লেভেলটাকে অর্থাৎ বর্তমান এটা তো আছে 22 টাকা 80 পয়সা, এই যে 22 টাকা 80 পয়সা লেভেলটা হচ্ছে তার জন্য একটা সম্ভাব্য, বাকি যেগুলো আছে সেগুলো আছে এই সময় তো খুব স্ট্রং না, তো মাঝখানে একটা আছে 22 টাকা 20 পয়সা যদি ধরি, এই যে 22 টাকা 20 পয়সা, এই যে 22 টাকা 20 পয়সা এই লেভেলটাকে যদি আমরা ধরি যে
এটা হচ্ছে তার প্রাথমিক একটা আমরা রেজিস্ট্যান্স পাচ্ছি এই লেভেল থেকে, এই যে 22 টাকা 20 পয়সা লেভেল থেকে এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকবার কিন্তু স্টকটি কিন্তু বাড়ি খেয়ে কিন্তু নিচে নেমে যায়। অর্থাৎ হচ্ছে সহজ কথা আর কি, মানে হচ্ছে যে আসলে এটা কভার করার মতো স্ট্রেংথ বা ভলিউম কিন্তু স্টকটির ছিল না ইতিপূর্বে, যার ফলে এটা নিচে নেমে যায়। আর এখন হচ্ছে যেহেতু মুভমেন্টটা ভালো আসছে এবং যথেষ্ট বায়ার পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে স্টকটি 22 টাকা 20 পয়সা এই লেভেলটাকে ওভারকাম করে চলে যাবে হচ্ছে 22 টাকা 80 পয়সা। দেন কিন্তু এই স্টকটি কিন্তু যাবে হচ্ছে তার এখানে যাবেই, আপনি নিশ্চিত থাকেন। আজ হোক আর 2 দিন পরে হোক, যেতে তাকে হবে, কারণ এই গ্যাপটা তাকে পূরণ করতেই হবে। এটা হচ্ছে স্টকের নিয়ম। খুব ডিস্টার্ব করতেছে, সরি ফর দ্যাট। এই লেভেলটা কিন্তু তাকে যেতেই হবে, ফিল আপ করতে হবে তাকে, এটা হচ্ছে স্টকের নিয়ম। তো সেই জন্য যদি আপনারা এই লেভেলে বিনিয়োগ করে একটু ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার 25 টাকা লেভেলে কিন্তু আপনি সেল দিতে পারবেন এটা। তো সেই ক্ষেত্রে একটা ভালো একটা বেনিফিট পেতে পারবেন। তো এই জন্য উত্তরা ব্যাংকটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা, এটা প্রফিটেবল একটা স্টক। আশা করি কিছুটা মেসেজ পেয়ে গেছেন। আপনারা এখন বুদ্ধিমত্তা দিয়ে যদি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু স্টকটি ধৈর্য ধারণ করে আমি দেখিয়ে দিলাম যে এখানে 25 টাকা সে যাবে, হয়তো একটু একটু শর্টলি 1 মাস 1.5 মাস ওয়েট করতে হতে পারে আপনাকে। নেক্সট স্টকটি হচ্ছে আপনার বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। তো এটার যদি আমরা দেখি ফান্ডামেন্টালটা একটু দেখি, এটা ক্যাটাগরির একটা ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক। তার হাইয়েস্ট হচ্ছে 49, বর্তমানে 45-এ কিন্তু মুভমেন্ট করতেছে, এবং তার ডিভিডেন্ড হিস্ট্রি 20%, ক্যাশ ডিভিডেন্ডে 4.42% ডিভিডেন্ড ভালো। এখানে তার মানি ফ্লোটা বেটার, কারণ ডিপিএসটা কিন্তু স্লাইটলি একটু নেগেটিভ আসে, বাট বাকি প্রিভিয়াস ইপিএস হিস্ট্রি ভালো এবং তার মানি ফ্লোটা কিন্তু বেটার পারফর্ম করতেছে। ইনস্টিটিউট নতুন করে এখানে ফরেনের ইনভেস্টর নাই, বাট ইনস্টিটিউট নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে ডিরেক্টর লেভেলে কিন্তু এখানে সেল দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি তার লং টার্ম লোনও কিন্তু নাই, এই জন্য কিন্তু আমার এটা বেশি আসছে, কি বলে ক্যাশ ডিভিডেন্ডটা কিন্তু ভালো দিতে পারে। তো এখন আমি চলে আসব এই যে এটা হচ্ছে বিএনআইসিএল এ। যদি আমরা দুইটা ইন্ডিকেটর দেখি আগে, সে প্রথমে দেখবো সেটা হচ্ছে আরএসআইটা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু ডাউন থেকে কিন্তু আবার নতুন করে কিন্তু আপ হওয়ার একটা প্ল্যান করতেছে, তার মানে এটা একটা পজিটিভ সাইন দিচ্ছে। নেক্সটে আমরা দেখবো হচ্ছে যে এটা কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে আসতে ছিল, কিন্তু এই যে আজকে একটা ভালো ভলিউম পাওয়াতে কিন্তু এটা ঘুরে গেছে। অর্থাৎ যেখানে আপনারা এদিক থেকে নামার কথা ছিল, এখন কিন্তু স্টকটি প্ল্যান এটাকে নিচে থেকে ডাউন না হয়ে কিন্তু আপনার দিকে চলে গেছে। এবং এখানে কিন্তু বারটা দেখেন, এটা কিন্তু খুব শার্পলি ডাউন হচ্ছে না, একটু কম আসছে, বাট ডিফারেন্স কিন্তু কম। তার মানে এখান থেকে হচ্ছে একটা প্ল্যান করতেছে আপ ট্রেন্ডে যাওয়ার। এখন আমরা দেখব যে আমরা ডে চার্টে চলে আসি। ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট ভালো ভলিউমে কিন্তু আজকে একটা ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি। তো এনগালফিং এর একটা অবস্থা দেখেন, যথেষ্ট ভালো ভলিউম মুভমেন্ট করার কারণে কিন্তু আজকে ওই যে বললাম ইউটার্ন যেটা নিল এখানে, সে এমএসসি হিস্টোগ্রামের যে বারটা এটা কিন্তু ডাউন ট্রেন্ড না এসে আপ ট্রেন্ডে যাচ্ছে, ডিউ টু হচ্ছে এই আজকের এই ক্যান্ডেলের জন্য। তো এখানে কিন্তু একটু সেলসের প্রেশার ছিল, তো থাকাটা স্বাভাবিক, সেলসের প্রেশার থাকবে। তো এই ক্ষেত্রে এটাকে ওভারকাম করার জন্য কিন্তু এখানে স্মার্ট মানি কিন্তু এখানে ইনভলভ আসছে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু তার সম্ভাব্য যে রেজিস্ট্যান্সটা দেখতেছি 46 টাকা 80 পয়সা, এই লেভেলে কিন্তু অলরেডি 2-3 বার ট্রাই করে কিন্তু স্টকটি কিন্তু যেতে পারে না। তার মানে সম্ভাব্য ভলিউম কিন্তু এখানে কম ছিল। এই যে এই ভলিউমগুলো যদি এর উপরে ভলিউম না হয়, তাহলে কিন্তু এখান থেকে যাওয়া সম্ভব না এখানে। এই জন্যই কিন্তু ভালো ভলিউম প্রয়োজন। আজকে যেভাবে ভলিউমে আসছে, এরকম যদি আগামী 2 দিন এই সেম টাইপ বা একটু বেশি ভলিউমে টার্ন ওভার হয়, তাহলে কিন্তু স্টকটি এই 46 টাকা 80 পয়সার যে একটা ব্যারিয়ার, এটা কিন্তু ভাঙা তারপর সম্ভব হবে না, হলে কিন্তু স্টকটি ডাউন ট্রেনে যাবে। তবে মনে হচ্ছে যে ভেঙে ফেলতে পারবে, কারণ যেহেতু সবকিছু ইতিবাচক দিকে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি দেখবো যে এই যে এখানে রেজিস্ট্যান্স দেখালাম, যদি এটাকে ওভারকাম করতে পারে, দেন কিন্তু স্টকটি চলে যাবে হচ্ছে এই লেভেল। অর্থাৎ এখানে কিন্তু বড় ধরনের একটা রেজিস্ট্যান্স আছে, ইতিপূর্বে কয়েকবার ট্রাই করে কিন্তু উপরে যেতে পারে না, যে টাচ করে নেমে গেছে। এটা হচ্ছে এই লেভেলটা কত, এখানে 49 টাকা লেভেল, 49 টাকা লেভেলে কিন্তু এখানে এই যে এই লেভেলগুলো কিন্তু টাচ করছে, কিন্তু কিন্তু এর উপরে যেতে পারে নাই, কিন্তু কিন্তু আবার নিচে নেমে আসছে। তার মানে স্টকটি কিন্তু এখন আমরা দেখবো যে তার আসলেই কিন্তু এই যে 51 টাকা 49 টাকা এই লেভেলগুলো কিন্তু হচ্ছে তাকে সামনে কিন্তু ফেস করে মুভমেন্টে যেতে হবে। তো যারা এই লেভেলগুলোতে ইনভেস্ট, বলবো যে ইনভেস্ট মানে 46 টাকা 80 পয়সা, এটা এখানে কিন্তু সে টাচ করবে 49 টাকা বা 51 টাকা, এটা কিন্তু সে যাবে, আপনি নিশ্চিত থাকে এর উপরে যাবে। এটা হচ্ছে অ্যাটলিস্ট
58 টাকা বা এই যে 58-60 এই লেভেলে কিন্তু স্টকটি যাবে। এই যে এই লেভেলে স্টকটা যাওয়ার যথেষ্ট প্ল্যান আছে। যদি আপনারা একটু ধৈর্য ধারণ করে যদি একটু ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু এই স্টকটি থেকে ভালো একটা প্রফিট টেক করার যথেষ্ট সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে। কারণ এই লেভেলগুলোতে বর্তমানে যে প্যাটার্ন, এই প্যাটার্নে কিন্তু বলে দিচ্ছে যে স্টকটি কিন্তু সামনে একটা ভালো রেসে যাবে। তো এই জন্য হচ্ছে ভালো ঘোরাতে যদি আপনি ভালো একটা পয়েন্ট দেখে এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু আপনার প্রফিট সম্ভাবনা বেশি থাকে। তো এখন কিন্তু এই মুভটা দিয়েছে, কারণ হচ্ছে এমএসসি হিস্টোগ্রাম পার্টটা কিন্তু নতুন করে একটা ইউটার্ন নেওয়ার একটা প্ল্যান করতেছে। তো সেই জন্য বলা, আপনার যদি একটু বিচক্ষণতা থাকে আপনি একটা এন্ট্রি পয়েন্ট দেখে এন্ট্রি নিয়ে এই লেভেলগুলো ওয়েট করতে পারেন। এখান থেকে 51 টাকা যাওয়ার পরে কিন্তু 58 টাকা 60 পয়সা, 58 টাকা এবং 60 টাকা এর মাঝে কিন্তু স্টকটি যাবে। এই যে রেজিস্ট্যান্সগুলো কিন্তু খুব বড় ধরনের রেজিস্ট্যান্স না, বাট এই লেভেলে যাওয়ার পর কিন্তু একটা রেজিস্ট্যান্সে ফিল করবে 60 টাকা লেভেলে, কিন্তু যথেষ্ট একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো সেই জন্য এই স্টকটির সম্ভাব্য গন্তব্যস্থান হচ্ছে ফিউচারে 60 টাকা। আপাতত 51 টাকা 40 পয়সা পর্যন্ত কিন্তু মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল হচ্ছে আপনাদের সঙ্গে কয়েকটি সিলেক্টিভ স্টক নিয়ে ডিসকাশন করা। নিশ্চয়ই আপনাদের বিনিয়োগে কিছুটা হলেও হেল্প হবে, আমার এই প্রত্যাশা থাকে। আমি স্টকগুলা আপনাদের জন্য বাছাই করার উদ্দেশ্য একটাই যে আপনাদের বিনিয়োগ করতে হেল্প হতে পারে। তো আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক। অবশ্যই আপনি আপনার নিজের বুদ্ধিমত্তা দিয়ে ইনভেস্ট করবেন যাতে আপনার স্টকটি এবং আপনার প্রফিটটা সুরক্ষিত থাকে। আর অন্যের কথা অবশ্যই আপনি কোনো ইনভেস্ট করতে যাবেন, এতে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। তো নিশ্চয়ই আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকবে। আগামীতে নতুন কোনো স্টক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।